খুলনার বটিয়াঘাটায় নদী ভাঙন নিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ, কাজ শুরু করলো পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। খুলনা থেকে মহিদুল ইসলাম শাহিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। খুলনার বটিয়াঘাটা উপজেলার কুচুবুনিয়া এবং ভগবতীপুর এলাকায় চলমান তীব্র নদী ভাঙন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে বসতভিটা, কৃষি জমি ও গ্রামীণ সড়ক ঝুঁকির মুখে পড়লেও কার্যকর উদ্যোগ না থাকায় আতঙ্কিত 40টি গ্রামের জনসাধারণ। সংবাদ প্রকাশের পরপরই বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এর ফলশ্রুতিতে বুধবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত দুই স্থানে জিও ব্যাগ ফেলা, নদীর পাড় সুরক্ষা ও অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ভাঙন কবলিত দুটি স্থান পরিদর্শন করেছি। পাওবো কর্তৃপক্ষকে অবহিত করলে তারা দ্রুত কাজ শুরু করেছে। নদী ভাঙন প্রতিরোধক কাজের অগ্রগতি প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতা ও দক্ষতা নিয়ে কাজ করছি। পুরো প্রকল্পে যেন কোনো ধরনের ফাঁকি বা অবহেলা না থাকে সে বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ধাপ নিয়মিত মনিটরিং এর মাধ্যমে দ্রুত ও মানসম্মতভাবে কাজে এগিয়ে চলছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে। তবে একটি বিষয় হচ্ছে যে রাস্তার পাশে যে একটা বড় পুকুর আছে, ওই পুকুর থেকে পানি সিপেজের কারণে এই যে ভাঙনটা বন্ধ করতে আমাদের একটু সময় বেগ পেতে হবে। তবে যে এই পুকুর ব্যক্তি মালিকানাধীন পুকুরের যদি এক অংশ ভরাট না করা হয়, তাহলে এই কাজটি টেকসই অবস্থায় রাখা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। ভগবতীপুরেও আমাদের ওই জায়গাও আমাদের যে নদী ভাঙন দেখা দিছে, সে জায়গাও আমাদের জিও ব্যাগ ফেলে কাজ চলমান আছে। আমরা আশা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো এবং ভাঙন রোধ করা সম্ভব হবে। সোনা মসজিদ সীমান্তে 59 বিজিবির অভিযানে 50 বোতল ভারতীয় স্কাপ সিরাপ আটক। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি দেশের তরুণ প্রজন্ম এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা ও করাল গ্রাস হতে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল 19 নভেম্বর রাত আনুমানিক 9:40 ঘটিকার দিকে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি এর সোনা মসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার 185 হতে আনুমানিক 400 গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তোয়াখানা আলিম মাদ্রাসা হতে 100 গজ পশ্চিমে আমবাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন 50 বোতল ভারতীয় স্কাপ সিরাপ, যাহা ফেন্সিডিল এর ন্যায় কাজ করে, আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনার সময় চোরাকারবিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এলাকায় একজন চৌকিদার, গ্রাম ও পুলিশ বলা হয়, গ্রাম ও পুলিশ আমাদের কাছে 1000 করে টাকা নেছে টিসিপির কার্ড দেওয়া বলে। এখন টিসিপির কার্ড 4 মাস হয়ে যায়, সে টিসিপির কার্ডও দেয় না, টাকাও ফেরত দেয় না। টাকা ফেরত চাইবি দেয়। তারা মনে করেন যে রাস্তায় ধরিয়ে মারপিট করার পরেও 1 ঘন্টা পরে আমাদের বাড়িতে এসে ওরা 10 জন ছুরি, বললাম, আবার রামদাও, লাঠি, লোহা রড ধরিয়ে এসে আমার মা, আমার ছোটো ভাই, আমার ছোটো ভাইয়ের বুক, আমার ওয়াইফ বুক, সবাইকে গুরুতরে মারছে। মারিয়ে ওদেরকে মাটিতে ফেলে রেখেছে। এখন ওদেরকে আমি মেডিকেল নিয়ে গেছি, আদিতমারি মেডিকেলে ভর্তি নাই করে নিয়ে গেছে রংপুর মেডিকেলে চিকিৎসাবিহীন অবস্থায় ওরা আমাদেরকে এতটা হুমকি দিতেছে যে বেড়া এটাকেও জব করবো। ওরা খুব সন্ত্রাস দল, খুব ডেয়ারিং। আমার ছোট ভাই মেডিকেলে এমন গুরুতর অবস্থা আছে যে সে বাঁচবে কি বাঁচবে না বড় সন্দেহ লাগে। ওদেরকে আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। এবং থানায় পরে আমি থানাতে অভিযোগ করছি এবং পরে মামলা হয়েছে, মামলা রেকর্ড করছে। তো এখনও মনে করেন যে আসামিরা ডাটের মাথায় ঘুরতেছে, আসামিদেরকে ধরতেছে না। আমরা চাই যে আসামি ধরুক, আমি বিচার চাই, আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি এই দেশের সরকারের কাছে বিচার চাই। ওরা হুমকি দিচ্ছে যে ওরা আবারও বেড়াইলে আবারও এটা একটা মারছি, এটাকেও মারবো। অস্ত্র ধরি ঘুরি বেড়ায় রাস্তায় বাড়ির আশপাশ সব। ওই যে নবিয়ার, বদিয়ার, আরিফ চৌকিদার, আমিনুল, আসাদুল, তারপর আব্দুর রহমান,
লোকমান, মঞ্জিলা, মন্নু বেগম, এরা সবাই অস্ত্রপাতি নিয়ে সব সময় আমাদের বাড়ির আশপাশ অস্ত্রপাতি নিয়ে ঘোরে। আমাদের লোক নাই ভাই, এই যে আমাদের লোক এই কয়টা, আমার ফ্যামিলির মধ্যে কোনো লোকজন নাই, এই লোকের মধ্যে আমি। সব সময় আমাদেরকে হুমকির উপরে রাখতেছে, পুলিশও কোনো অ্যাকশন। বাঙালির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, বীর বাঙালির হাতিয়ার সর্বক্ষেত্রে সমাধিকার দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে। রাঙামাটিতে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে টানা ৩৬ ঘন্টার হরতাল। রাঙামাটির বাঘাইছড়ি থেকে আসিফ ইসলাম সাইফের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও নানা অনিয়মের অভিযোগ তুলে ৩৬ ঘন্টার লাগাতার হরতালের ডাক দিয়েছে কোটা বিরোধী ঐক্যজোট। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে শুক্রবার রাত পর্যন্ত। হরতালের প্রথম দিন সকাল থেকে রাঙামাটি শহরের দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকার পাশাপাশি উপজেলা অভিমুখে নৌযান চলাচলও স্থবির হয়ে পড়ে। বাঘাইছড়ি উপজেলায় হরতালের সমর্থনে বিভিন্ন স্থানের টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীকে। বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় জাতিগত বৈষম্য করা হয়েছে এবং সরকার ঘোষিত কোটা সংরক্ষণ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এসব অনিয়মের জবাবদিহি ও নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতেই তারা এই হরতাল পালন করছেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করা হলেও জরুরি সেবার যানবাহন হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ন্যায্যতার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তারা অবিলম্বে বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে নতুন করে শিক্ষক নিয়োগের দাবি জানায়। দুটো সার বিক্রি করার অনুমতি দেওয়া হোক এবং আমরা এই সার বেচাকেনা করে আমাদের সংসার চালাই। এই জন্যই আমরা আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের সার বিক্রি করার অনুমতি দেওয়া হয়। বন্ধ করেছিল কেন? সরকারের রেজুলেশন। আমরা দীর্ঘদিন খুচরো সার বিক্রির সাথে জড়িত আছি। সারা বাংলাদেশে ৪৫,০০০ ফ্যামিলি এর সাথে জড়িত, সাথে আরও কয়েক লক্ষ লোক এই খুচরো সার বিক্রির সাথে জড়িত। সরকার ২০০৯-এর নীতিমালা বাতিল করে ২০২৫-এর নীতিমালা দিয়েছে। এতে ৩১শে মার্চের পরে আমরা আর খুচরো সার বিক্রি করতে পারবো না। এজন্য আমাদের সরকারের কাছে দাবি যেন আমাদের ২০০৯-এর নীতিমালায় বহাল রাখে, ২০২৫ নীতিমালা কার্যকর না করে। এটাই আমাদের দাবি। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে ওই আপনার ২০০৯ সালের নীতিমালা বহাল রেখে আমাদেরও যাতে অনুমতি দেয়, যাতে আমাদের সার বিক্রির অনুমতি থাকবে এবং আমরা কৃষকের এই সেবা করে যেতে পারি। এই আকুল আবেদন জানানোর জন্য আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। তা আমাদের কাছে সরকারের দাবি যে আমাদের যে ৪৫,০০০ ব্যবসায়ী আছে তাদের সকলকে বহাল রেখে ব্যবসার সুযোগ করতে দেওয়া, যাতে আমরা সঠিকভাবে চাষিদের কাছে সার পৌঁছা দিতে পারি। এলোমেলো শিক্ষাখাত, বাড়ছে সংকট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিবিতে প্রায় ৯ মাস ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা রবিউল কবির চৌধুরী। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির সদস্য শিক্ষাক্রম এবং সদস্য প্রাথমিক শিক্ষাক্রম এর দায়িত্বেও ছিলেন। গত ৬ নভেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন। ফলে একসঙ্গে এনসিটিবির চেয়ারম্যান সহ ৩টি গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে যায়। প্রথা ভেঙে প্রতিষ্ঠানটির বাইরে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে এনসিটিবির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
কিন্তু পাঠ্য বই ছাপানোর এ মৌসুমে কার্যত নেতৃত্বহীন এনসিটিবি এখন নতুন বছরের শুরুতে সময় মতো পাঠ্য বই বিতরণ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে। শিক্ষা খাতের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি মহাপরিচালক নেই মাসখানেক ধরে। একজন কর্মকর্তা কেবল রুটিন দায়িত্ব পালন করছেন, কিন্তু নীতি নির্ধারণী বড় সিদ্ধান্ত নিতে পারছেন না। ফলে প্রশাসনিক কাজে গতি ফিরছে না, অথচ এসব পদে পদায়ন করা শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত কাজের একটি। মাউসি এখন স্লো গতিতে চলছে, বললেন এই দপ্তরের একজন কর্মকর্তা। প্রশাসনিক নেতৃত্বহীনতা, শিক্ষাক্রমের অনিশ্চয়তা, শিক্ষক আন্দোলন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে ঢাকার 7 কলেজ নিয়ে তৈরি সংকট আর বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা পাওয়ায় ভোগান্তি, সব মিলিয়ে শিক্ষা খাতে এখন এক ধরনের এলোমেলো ও অচল অবস্থার চিত্র ক্রমে স্পষ্ট হচ্ছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে গণ অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল অন্তত শিক্ষা খাতে পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার শিক্ষাকে সবচেয়ে কম গুরুত্ব দিয়েছে। ফলে ইতিবাচক পরিবর্তনের বদলে নেতিবাচক দিকগুলো ঘুরে ফিরে আলোচনায় আসছে। শিক্ষা ব্যবস্থাও সামগ্রিক দুর্বলতা আর গাজীপুরের জয়দেবপুরের পিঙ্গাইল এলাকায় অবস্থিত রাজেন্দ্র ইকো রিসোর্ট লিমিটেডে একদল সন্ত্রাসীর হামলায় রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ সাজিকুল ইসলাম বয়স 33 গুরুতর আহত হয়েছেন। সোমবার 10 নভেম্বর সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়, যার নং 18। মামলা সূত্রে জানা যায়, বহুমুখী প্রতারক এ তাসিমুল হক শামেল, এমদাদুল করিম, সৈয়দ আবু মোহিত দেওয়ান রাকু, আহমেদ আলী, শরীফ আহমেদ সহ 15 জন এজাহার নামীয় ও 40-50 জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রিসোর্টের মূল গেট ভাঙচুর করে প্রবেশ করে। পরে তারা রিসোর্টের ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং ব্যবস্থাপক সাজিকুল ইসলাম সহ 2 কর্মচারীকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এই সময় সাজিকুল ইসলামের হাত ও গলায় কাটা জখম এবং পায়ে হাড় ভাঙা আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জিজু, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ ইকরাম, যুগ্ম আহ্বায়ক সুরাজ আহমেদ, যে গণতন্ত্রের আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছি, কিবরিয়াকে রাজপথে নেতৃত্ব দিয়ে আগামী দিনে একটি ফ্যাসিস্ট মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশের অপেক্ষা করছি। ঠিক সেই মুহূর্তে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমার ভাই কি গোলামের কিবরিয়াকে প্রকাশ্যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। শুধু গোলামের কিবরিয়াকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে একটি স্বপ্নকে, হত্যা করা হয়েছে। কমনওয়েলথ মহাসচিব শার্লি ঢাকায় আসছেন আজ। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। তিনি 20 থেকে 24 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এর আগে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন
বাংলাদেশের জাতীয় পরিক্রমার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে শার্লি তার এই সফরের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন। কমনওয়েলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শার্লি তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাই কমিশনার সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে, বিশেষ করে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির জন্য জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের ধারাবাহিক জাতীয় অগ্রগতিকে সমর্থন করার লক্ষ্যে চলমান সম্পৃক্ততাকে আরও গভীর করা। সফরে মহাসচিব গার্লি অংশীজনের সামনে কমনওয়েলথ নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান তুলে ধরবেন। এ নিয়ে শার্লি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের অভিন্ন অঙ্গীকার হলো একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশক সমর্থন করা, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানো হবে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিক। মাইলফলক ছোঁয়ার ম্যাচটা এর চেয়ে ভালো করে কিভাবে উদযাপন করা যেত? 99 রানে অপরাজিত থাকা মুশফিক হামফ্রিসের করা দিনের প্রথম ওভারটিতে কোনো রান নিতে পারেননি, তবে পরের ওভারে পেসার জর্ডান নীলের করা ওভারে তৃতীয় বলে 1 রান নিয়ে মাইল ফলকে পৌঁছান মুশফিকুর রহিম। বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির এটি 12তম ঘটনা। কিংবদন্তি রিকি পন্টিং তার শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন। যদিও 90 ওভার খেলা শেষে মাঠে আম্পায়ার ও খেলোয়াড়দের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল টেস্টের প্রথম দিনে একটি ওভার বাড়তি খেলাতে পারেন তারা, সেটি হয়নি। মুশফিক অপরাজিত ছিলেন 99 রানে। পরবর্তীতে কাল 1 রান করলেই বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টের সেঞ্চুরি গড়ার যে রেকর্ড বা কীর্তিটি ছিল সেটি অবশেষে করে ফেললেন মুশফিকুর রহিম। বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম।